নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রী নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব রানী রাসমণি জীবন বৃত্তান্ত থেকে অষ্টম অধ্যায় দাম্পত্য জীবন থেকে তৃতীয় পর্ব। এবং শুরু করার আগে একটাই কথা বলবো, যারা যারা আমার রানী রাসমণি সম্পর্কে যে ভিডিও এবং এপিসোডগুলি মিস করেছেন আগের, সেগুলো আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল প্লে লিস্ট রানী রাসমণিতে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা অষ্টম অধ্যায় দাম্পত্য জীবন থেকে তৃতীয় ভাগ অথবা তৃতীয় পর্ব। কথিত আছে ভারতবর্ষের বড়লাট বাঙালিদের মধ্যে সর্বপ্রথম রাজচন্দ্র দাসের উদ্যানে নিমন্ত্রণ রক্ষা করেছিলেন। কলকাতায় অবস্থানকারী বহু ইংরেজের সঙ্গে রাজচন্দ্রের হৃদ্যতা থাকায় অনেকেই তার বাড়িতে মাঝে মাঝে পদার্পণ করতেন। এইভাবে একেবারে নিচুতলার দিন দরিদ্র থেকে উপরমহলের রাজা মহারাজদের সঙ্গে নির অহংকার রাজচন্দ্র সমভাবে মিলিত হতেন এবং তার এই উদার ভাবের জন্য তিনি সকলের প্রীতি ও শ্রদ্ধা অর্জন করতেন। রাজচন্দ্র ইতিপূর্বে ৭১ নম্বর ফ্রি স্কুল স্ট্রিটের পৈতৃক দোতলা বাড়িতে বাস করতেন। অতঃপর তিনি তার এই বাড়ির সংলগ্ন ৬.৫ বিঘা জমির ওপর এক বিরাট দোতলা প্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদটি তৈরি হতে প্রায় ৮ বছর লেগে গেছিল, মানে বাংলা সালের ১২২০ থেকে ১২২৮ বঙ্গাব্দ অবধি সময় লেগেছিল এবং প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এটাই বর্তমানে রানী রাসমণির বাড়ি নামে জনসাধারণের কাছে পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য, অনেক গ্রন্থে বলা হয়েছে যে এই বিশাল প্রাসাদটির নাম রানী রাসমণি কুঠির এবং এটি নামকরণ করেছিলেন স্বয়ং রাজচন্দ্র দাস তার পত্নীর নামে। এই বিষয়ে শ্রদ্ধেয় আশুতোষ দাস মহাশয় বলেন যে তথ্যটি সম্পূর্ণ ভুল। প্রাসাদটির নাম রাসমণি কুঠিও নয় এবং এরকম কোনো নামকরণ রাজচন্দ্র করে যাননি। কলকাতার বুকে এই বিশাল প্রাসাদটি দেখে এবং এটিতে স্বনামধন্যা রানী রাসমণি বাস করতেন বলেই জনসাধারণ সম্ভবত এটিকে রাসমণি কুঠি নামেই চিহ্নিত করে, কিন্তু প্রকৃতপক্ষে এটির নাম রাসমণি কুঠি নয়। তবে এই বিশাল প্রাসাদের অপর প্রান্তে রানী রাসমণি ভবন নামাঙ্কিত যে বাড়িটি বিদ্যমান, সেটি রাসমণি দেবীর দেহত্যাগের বহুকাল পরে নির্মিত হয় এবং নির্মাণ করেন রাসমণি দেবীর অন্যতম বংশধর নিত্যগোপাল বিশ্বাস। যাই হোক, তখনকার দিনে একজন বাঙালির পক্ষে ২৫ লক্ষ টাকা ব্যয় এই বিশাল ৭ মহল প্রাসাদ, একটি পুষ্করিণী, ৬টি প্রাঙ্গণ এবং ৩০০টি ঘর সমেত নির্মাণ করা যে কতটা কৃতিত্বের পরিচয় এবং বাঙালির পক্ষে এটি যে কত বড় গৌরবের বিষয়, এ কথা স্বীকার না করে উপায় নেই। রাসমণি দেবীর যেমন অমর কীর্তি দক্ষিণেশ্বর দেবালয়, রাজচন্দ্রের তেমন অমর কীর্তি এই বিশাল প্রাসাদ। এই প্রাসাদে নিজেদের বসবাস ছাড়াও ঠাকুরদালান, নাটমন্দির, দেওয়ানখানা, কাছারি ঘর, অতিথিশালা, গোশালা, অশ্বশালা প্রভৃতিও ছিল। বর্তমানে এই প্রাসাদের অভ্যন্তরীণ ভাগের অনেক পরিবর্তন হলেও মূল প্রাসাদটি তৎকালীন শৌখিন আসবাবপত্রে সুসজ্জিত রূপে আজও বিদ্যমান। এই ঐতিহ্যময়ী প্রাসাদ ও আনুষাঙ্গিক বিষয় প্রবোধচন্দ্র সাঁতরা তার রচিত ও ১৩৫২ বঙ্গাব্দে প্রকাশিত রানী রাসমণি গ্রন্থে যে বিশদ বিবরণ দিয়েছেন, সেটি উল্লেখ না করলে তৎকালীন সেই প্রাসাদ সম্পর্কে আমাদের সঠিক ধারণা হবে না। তাই সাঁতরা মহাশয়ের সেই বিশদ ও সুন্দর বিবরণটি এখানে হুবহু উদ্ধৃত করা হলো। এখন যে দেউড়িতে ফ্রি স্কুল স্ট্রিটের দিকে দারোয়ানগণ বসিয়া থাকে, উহাই আদি সিংহদ্বার ও প্রবেশদ্বার। বৃহদাকার প্রাকারের বৃহদাকার তোরণ, বৃহৎ কপাটের বক্ষে লৌহকুলি বসানো।
ওই বৃহৎ কপাটের অধোভাগে আবার একটি ক্ষুদ্রায়তন কপাট আছে। রাত্রি 10টার পর বৃহদ্বার বন্ধ হইবার নিয়ম। বৃহদ্বার বন্ধ হইয়া গেলে ওই ক্ষুদ্রদ্বার আগমন নির্গমনের জন্য ব্যবহৃত হইত। অবশ্য উৎসবে বৃহদ্বার সারা রাত্রি উন্মুক্ত থাকে। সিংহদ্বার উত্তীর্ণ হইলেই দুই ধারে দারোয়ানদিগের বিশ্রামাগার, শয়নাগার, প্রহারার স্থান। সেই সকল স্থানের ভিত্তি গাত্রে দৃষ্টিপাত করিলে দেখা যাইত উহাতে ঢাল, তরবারি, সরকি বন্দুক, রৌপ নির্মিত শঙ্কর মৎস্যের পুচ্ছ, বল্লম, বর্ষা, ভোজালি, খেটক, খড়পোড়, টাঙ্গি, পিতলের গুল বাঁধানো ভিতরের সীসা ঢালা মোটা মোটা পাকা বাঁশের লাঠি, আবার স্থানে স্থানে ঢোলক, ডুগডুগি, ডম্বুরু, সারেঙ্গি, সেতারা, ঝাঁঝ, খঞ্জনি, করতাল, বাঁশের বাঁশি ইত্যাদি প্রমোদোপযোগী। দৌবারিকদের হোলি ও বাসনের সম্বল। আবার আহার পার্শ্বই মুদগর, লৌহ গোলক, লৌহ ধনুক, কাঠের বল, পরীক্ষার পাপড়ি। গদসা কালসারের শৃঙ্গ নির্মিত রৌপমণ্ডিত আততায়ীর আক্রমণ রোধী হাতিয়ার বলবৃদ্ধির পরিচায়ক অস্ত্রগুলি সজ্জিত আছে। আবার তার পার্শ্বেই পাগড়ি, মুরাঠা, উষ্ণিস, তাজ, কোমরবন্ধ, বুকবন্ধ, চারপাশ ইত্যাদি শোভা পাইতেছে। তারপর একধারে কতকগুলি ভাঙ প্রস্তুতে কুণ্ডি ও নিম্বদণ্ডের বৃহৎ বৃহৎ ঘটন দণ্ড সজ্জিত রইয়াছে। দণ্ডগুলি যেন এক একটি বংশদণ্ডের সংক্ষিপ্ত সংস্করণ, মধ্যে মধ্যে উপরে একটি আলোকধারা। একজন দারোয়ানের কি বিশাল বক্ষ, পেশি সম্মলিত ভুজযুগ, গলদেশে স্বর্ণমণ্ডিত কামরাঙা ফলের হাসুলি, হাতে রূপার বলয়, কর্ণে বীর বৌলি, আঙুলে অঙ্গুরীয়। অন্য একটি দারোয়ান ভয়ানক মূর্তি, গজস্কন্ধ, গজচক্ষু, দেহ স্থূল ও মাংসল, পেশি দৃঢ় ও সরল। উচ্চতায় সকল দৌবারিক অপেক্ষা কনিষ্ঠ বলে সর্বশ্রেষ্ঠ। কেশ, বিরল মস্তক, ওইটা কুস্তিগির। সহসা দেখিলে মনে হয় যেন কুম্ভকর্ণের প্রৌদহিত। কি বৃকদরের দূর সম্পর্কীয় জ্ঞাতি ভ্রাতা। এইরূপ 25 থেকে 30 জন দৌবারিক তরুণ রক্ষক। অল্প অগ্রসর হইলেই দুই ধারেই চলনপথ পার হইলেই দুই ধারে উপরে যাইবার দুইটি সোপান শ্রেণী। বাম দিকের সোপান শ্রেণী দিয়া উপরে অন্তপুরে যাইতে পারা যায় ও দক্ষিণ দিকে সোপান শ্রেণী দিয়া উপরে বৈঠকখানায় যাইতে পারা যায়। অগ্রে নিম্নতলার কথাই বলা যাইতেছে। এই চলন পথ 3 দিক ব্যাপিয়া। উত্তর ভাগে দেবতার স্থান, ঠাকুর দালান, মধ্যে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণে বাঁধা কাঠগড়া। 3 দিককার চলন পথের পার্শ্বেই ক্ষুদ্র ক্ষুদ্র গৃহ, কোনটি দেওয়ানখানা, কোনটি গোলামস্তার, কোনটি সরকারের, কোনটি পাচক ব্রাহ্মণের, কোনটি পূজক ব্রাহ্মণের, কোনটি গৃহশিক্ষকের, কোনটি ভাণ্ডারীর, কোনটি ফরাসের, কোনটি বাতিঘর, কোনটি ভৃত্যের আবাস, কোনটি ঢাকি ও ঢুলির জন্য, কোনটি প্রতিমা নির্মাতা কুম্ভকারের জন্য। একটি ঘড়িঘর, উহাতে একটি কাঁসার বড় পেটা ঘড়ি থাকিত ও ঘণ্টায় ঘণ্টায় বাদিত হইয়া সময় ঘোষণা করিত। উহা এখনো আছে। পূর্ব দিকের গৃহগুলিতে উৎসবে পার্বণে আহারীয় দ্রব্যাদি স্তরে স্তরে রাখা হইত। কোনটিতে রথের আসবাব সরঞ্জাম, ঘোড়া, সারথি, পতাকা, রজ্জু ও আশাসোটা ইত্যাদি থাকিত। কোনটি উদ্বোধনে ব্রাহ্মণদিগের বাসের জন্য ব্যবহৃত হইত। কোনটি দাশু রায়, গোবিন্দ অধিকারী ও তার আরও সম্প্রদায় বাসস্থান নির্দিষ্ট হইত। কোনটি পূজার সময় পূজা উপকরণ সজ্জিত হইত। কোনটিতে দোলের সময়কার আবির, কুমকুম, ফাগ, রং, পিচকারি, মঠ, ফুলের মালা ইত্যাদি রাখা হইত। কোনটিতে আড়ালি, স্বর্ণছত্র, রৌপছত্র রাখা হইত। উত্তর দিকে 3 মহল ঠাকুর দালান, শেষ মহলে ঠাকুরের স্থান।
উপরে 32 ডালের ঝাড়, দুই পার্শ্বে 25 ডালের করিয়া 2টি ঝাড়, নিচে ঠাকুরের কাছে সেজ জ্বলিত হইত। উহাই দুর্গা প্রদীপ। ঠাকুর দালানটি সমস্তই পঙ্খের কাজ করা। থামে দেওয়ালগিরি ও চিত্রপট শোভা পাইত। উপরে বহু মূল্যের চাঁদোয়া, মধ্য মহলে ষোড়োপচারে পুজো উপকরণ রাখিবার ও ব্রাহ্মণ দিগের বসিবার স্থান, শেষ মহলে দর্শক দিগের স্থান, শেষ মহলের পরেই কতিপয় সোপান শ্রেণী, পরে প্রাঙ্গণ বলিদানের স্থান, দক্ষিণ দিকের গৃহগুলি পার হইলে ফুলবাগান। তাহা এখন স্থানাভাবে পাকশালা, অশ্বথালা, গৌশালা এবং যানবাহন রক্ষার স্থান হইয়াছে। উপরে বৈঠকখানা, উপরে ঝাড় লণ্ঠন, সেজ, দেওয়ালগিরি বেল লণ্ঠনে গৃহ আলোকিত হইত। বড় বড় মুকুরে গৃহ প্রাচীর শোভিত ছিল। মহিষের বৃহৎ বৃহৎ শৃঙ্গ, মৃগশৃঙ্গ ও চর্ম, কালসারের শৃঙ্গ ও চর্ম, ব্যাঘ্র চর্ম ও মৃজাপুরী কারুকার্য খচিত গালিচায় শোভা পাইত। পূর্ব দিকে দরদালান ও রঘুনাথ জিউর স্থান। এটি প্রথম মহল। প্রথম মহল পার হইলে দ্বিতীয় মহল। নিচে উপরে 2টি চলনপথ। প্রথম মহল হইতে দ্বিতীয় মহলে লইয়া গিয়াছে। ইহার নিচেও ও উপরে অনেকগুলি গৃহ সজ্জিত। তাহা এখন স্বর্গীয় যদুনাথ চৌধুরী মহাশয়ের পুত্রগণের অংশে পড়িয়াছে। সদর ও মফৎসলে বিভক্ত করিয়া পঞ্চভ্রাতা, পঞ্চপাণ্ডবের মতো প্রিয় পরিজন পুত্রকন্যা লইয়া বাস করিতেছেন। অধুনা ইহারাই যেন রানীর গৌরব, কতকাংশে অক্ষুণ্ণ রাখিয়াছেন। ইহাই দ্বিতীয় মহল। দ্বিতীয় মহলের ছাদে যাইবার একটি গোল সিঁড়ি আছে। ইহার পরে তৃতীয় মহল। ইহাতে একটি প্রাঙ্গণ ও নিচে উপরে অনেকগুলি গৃহ আছে। ইহা গণেশবাবুর অংশে পড়িয়াছে। তারপরে চতুর্থ পঞ্চম মহল। ইহা বলাইবাবুর অংশে ছিল। তিনি স্বেচ্ছায় উহা সীতানাথবাবুকে বিক্রয় করিয়া ইটালিতে যাইয়া পৃথক বাটি নির্মাণ করিয়া বাস করিতেছেন। ষষ্ঠ মহলে একটি পুষ্করিণী ছিল। তাহা মৃত্তিকায় পূর্ণ করিয়া এখন উহাতে গৃহাদি নির্মিত হইয়াছে। সপ্তম মহলের অংশবিশেষ গৃহ ও অশ্বশালা হইয়াছে। ইহাতে ন্যূনাধিক 300 গৃহ, 6টি প্রাঙ্গণ আছে। 1220 সালে ইহার নির্মাণ কার্য আরব্ধ হইয়া 1228 সালে শেষ হয়। ইহাই রাসমণি কুঠি নামে অভিহিত। এইভাবে আজকে আমরা রানী রাসমণির জীবন বৃত্তান্ত থেকে 8ম অধ্যায় 3য় পর্ব দাম্পত্য জীবন আলোচনা সমাপ্ত করিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।